সালামুকুম ভাই, আপনি আপনারা জানেন যে ল অ্যাডভাইজার উনি সংসদ বিষয়ক অ্যাডভাইজার। তো যেহেতু নতুন গভর্নমেন্টের সোয়ারিং ইন হচ্ছে 17 তারিখে, তো এই বিষয়ে উনি অনেক ব্যস্ত। উনি রিগ্রেট করেছেন যে উনি দুঃখিত যে উনি আসতে পারছেন না। তো আমরা সরি, আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে উনি কথা বলবেন। তো আজকে ক্যাবিনেটের লাস্ট মিটিং হলো। লাস্ট মিটিংয়ের এজেন্ডা ছিল ধন্যবাদ প্রস্তাব। ধন্যবাদ প্রস্তাব একটা ভালো ইলেকশনের জন্য। আরেকটা হচ্ছে যে ধন্যবাদ প্রস্তাব দেওয়া হয়েছে ক্যাবিনেট সেক্রেটারি, যিনি কিছুদিন আগে রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন, ডক্টর শেখ আব্দুর রশিদকে। এইটা ছিল মূল এজেন্ডা। এর বাইরেও কিছু আলাপ আলোচনা হয়েছে, অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। তো তার আগে ক্যাবিনেটের আগে একটু জানিয়ে রাখি, পে স্কেল বিষয়ে একটা যে ক্যাবিনেট কমিটি করা হয়েছিল, তাদের একটা ফার্স্ট মিটিংটা হয়েছে। মিটিংয়ে পে স্কেলের যে বাস্তবায়ন বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এটা ওনাদের ফার্স্ট মিটিং ছিল। আর আজকের ক্যাবিনেটের প্রথম এজেন্ডা ছিল হচ্ছে ইলেকশন বিষয়ে একটা সাকসেসফুল এবং একটা ঐতিহাসিক ইলেকশন ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ দিয়েছেন, ক্যাবিনেট মেম্বাররা তাদের ধন্যবাদ দিয়েছেন, বিশেষ করে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন। মিনিস্ট্রি তারা অ্যাডভাইজার যে শব্দটা বলেছেন যে একটা মহা সাফল্য, মানে এর চেয়ে ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কিনা এটা যতগুলো প্রতিষ্ঠান আছে, ল কোস্টগার্ড, সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে। এবং মিলিটারিকে আপনি জানেন, প্রশংসনীয় সশস্ত্র বাহিনী প্রশংসনীয়ভাবে তাদের দায়িত্ব পালন করে। Because order on election day demonstrates effective deployment in the areas, and confidence depends on whether earlier incidents are documented, investigated, and sanctioned. So we will follow through to know more about the progress of the সাফল্য So now let us turn to বড় বিষয় সবাই যেটা So first participation showed both progress and ইলেকশন হয়েছে, যেখানে 41st টাইম আমরা একটা ভালো একটা অপোজিশন, যেই অপোজিশনে থাকছে খুনের যারা শিকার হয়েছে তারা থাকছে, যারা জুলাই রেভলিউশনের সাথে সারিতে তারা থাকছে, এবং বাংলাদেশের সোসাইটিকে একটা ব্রড বেসে। আর এই প্রথমবারের মতো আজকের ক্যাবিনেট আমরা জানেন যে আনফরচুনেটলি আমাদের আগের ইলেকশনগুলোতে মাইনরিটিদের ইলেকশন আমরা ভায়োলেন্সের দ্বারা শিকার হয়েছি। এখন পর্যন্ত আমরা এরকম এই প্রথমবারের মতো ইলেকশনের পরে আমাদের যারা মাইনরিটি ভাই বোনরা আছেন, And at the same time, there's a limited target for education with regard to referendum. I think that has been clearly apparent on election day because they're really confused. What's the meaning of yes and what's the meaning of no? So participation wanted, but representation did not want that at the same time. Information environment. So information environment was also highlighted. So we did social media monitoring. So we have coded actually 9,000 posts, and we did it randomly, and we have coded 935 posts. So for us to assess what is happening during the campaign period, by the political actors and at the same time the persistent narratives that we can see in the online
body on camera So social media became চিফ a অ্যাডভাইজার central নিজে arena পুলিশ for হেডকোয়ার্টারে campaigning and বসে narrative 1.5 competition. ঘন্টার So মতো encouraging অবজার্ভ civic করেছে বিভিন্ন information and 13টি কেন্দ্রে উনি issue-based কথা messaging বলেছেন outpaced 17টি সরি manipulative 17টি content কেন্দ্রে উনি কথা overall. বলেছেন এবং So here are the এই recurring narratives কানেকশনটা that we এমন saw না in যে the আপনার social ঘন্টা করে ওই media সাথে সাথে ধরা space যাচ্ছে because সাথে সাথে we have ভোটাররা দেখা যাচ্ছে যে connected ভোটাররা ভোট the দিচ্ছে Facebook বা pages বাইরে of দাঁড়িয়ে different আছে political parties এইরকম and candidates, এই whether it's এটা একটা official অভূতপূর্ণ or whether it's বিষয় এবং affiliate pages. ক্যাবিনেট So the recurring narratives about vote tagging, intimidation, সামনের ইলেকশন irregularities, and gender disinformation circulated and তারপরে manipulation সুরক্ষা became more ছিল সেটা sophisticated closer to ল election. এনফোর্সিং এজেন্সিগুলোর So this মধ্যে indicates, of course, ইলেকশন a যারা need কন্ডাক্ট for করে institutional তাদের response. So we will hope that the কোঅর্ডিনেশনের Bangladesh জন্য Election সুরক্ষা Commission will খুবই ভালো focus more on ভালো this in the future কাজে elections, দিয়েছে and of course clearer আর our response coming from the social media খুব platforms. হেল্পফুল ছিল Okay, another হোম important অ্যাডভাইজার pillar তার of confidence বক্তৃতায় বলেন for যে citizen observation. সোফার We've been doing this for the past 28 years at this for ANFED, জানা যাচ্ছে and stakeholders widely regarded the সত্যিকার অর্থে presence of the best ইলেকশন Philippine রিলেটেড national ভায়োলেন্সে observers মারা as গিয়েছে pressuring. একজন So observation acts as a transparency safeguard. But however, of আর course, we হাতিয়ার যে highlighted মেয়েটার this বিষয় in the সেটার issues বিষয়ে that উনি we বলেন faced যে since last year. এই With বিষয়ে regard to একটা accreditation guidelines. So we are really hoping that the তদন্ত কমিটি accreditation করে দেওয়া হচ্ছে guidelines will be তারা এই বিষয়টা revised in future elections, দেখবেন defining clearly the definition of electoral processes, highlighting the difference between short-term observation, long-term অ্যাডভাইজার বলেছেন যে observation, বডি অন and the ক্যামেরা rights and এখন থেকে responsibilities and বাংলাদেশের যে obligations কোনো of ইলেকশন domestic and ম্যানেজমেন্টে এখন international উইল নাও বি observers. Because as ANFRED differs, the mandate differs from the EU and the Commonwealth. for We the are first time representing এটা civil দিয়ে society organizations. And we রিয়েল টাইমে ভোট when মনিটরিং the ভোট accreditation কিভাবে guidelines, following হচ্ছে all of the provisions and the conditions ইলেকশন under the কমিশনের guidelines রোলকে promulgated by the election সবাই commission. প্রশংসা করেছেন So we're তারা hoping খুব to see দৃঢ়চিত্ত in ছিলেন the future এবং elections তাদের that it will be যেভাবে amended, ওনারা so it will be more ইলেকশনকে ম্যানেজমেন্ট inclusive করেছেন and at least খুবই aligned তাদের with পুরো international বিষয়টার উপর standards. কমান্ড ছিল Lastly, তারা is ইন্ডিপেন্ডেন্ট তাদের so first with governance aspect. আর We আজকের situate this এতে বলা election হয় in যে the এই broader প্রথমবারের governance মতো context এই because ইলেকশনটা in our interest সবথেকে interim খুব assessment, ভায়োলেন্স হয়েছে এই the referendum result heightens আজকের মিটিংয়ে expectations বলা for হয় যে reform funding. যেটাকে The আমরা pro-referendum যেতে vote ভালো ইলেকশনের strengthens the আগে public সেই mandate for reform. 1991 সালের And the relative confidence পোস্ট observed on এরশাদ election এরশাদের day can be পতনের পরে যে sustained ইলেকশনটা only হয়েছিল if সেটাকে post-election সোফার বলা governance হতো যে সবচেয়ে ভালো reinforces ইলেকশন। সেই accountability. ইলেকশনে So 87টা when we কেন্দ্রে need ভায়োলেন্স accountability, we're pertaining এবার to যেটা enforceable হয়েছে campaign finance মার্টিনা oversight, clear complaint আর mechanisms, ইলেকশন অবজারভাররা আপনারা impartial শুনেছেন যে ইলেকশন investigations, অবজারভাররা and reforms that যেগুলো reduce বড় বড় দল incentives এসেছিল for patronage and প্রথমত হচ্ছে corruption. ইউরোপিয়ান ইউনিয়ন So in other words, just বিদেশে a last few words before I তাদের end. ইলেকশন Of অবজারভেশন course, orderly voting, বাংলাদেশের ক্ষেত্রে পাঠিয়েছে এবং the বাংলাদেশে immediate তারা confidence. তার একটা but only accountability can build the বাংলাদেশের lasting ডেমোক্রেসি confidence. ট্রানজিশনের So again, our heartfelt তারা congratulations to the people of অবজারভেশন দিয়েছে Bangladesh. আমরা অলরেডি And we would like, of course, to acknowledge the efforts of all the stakeholders, particularly the Election Commission, our development partners, CSO partners. While working here, really appreciate the CSO partners that we work for the past year. Security forces, because we still have, of course, the normal surveillance outside, media, civil society, and pro-democracy organizations, both domestic and international. So thank you very much. আর একটা অবজারভেশন ছিল যে এইবারের ইলেকশনে মেয়েদের উপস্থিতি খুব ছিল। মেয়েরা ভোট কেন্দ্রে গিয়েছে অনেকে, তারা এবং অনেক তরুণীরা আপনারা জানেন যে তারা অনেক ফেস্টিভ মোডে ছিল। এটা আবারও ক্যাবিনেট অবজার্ভ করে যে এটা একটা মানে যেটা প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলছিলেন যে ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই হয়েছে এবং এটা একটা স্মরণীয় ইলেকশন থাকবে। তারপরে ক্যাবিনেট ডক্টর শেখ আব্দুর রশিদ, যিনি কিছুদিন আগে রিজাইন করেছেন অ্যাজ এ ক্যাবিনেট সেক্রেটারি,
আপনি জানেন যে ক্যাবিনেট সেক্রেটারি পজিশন আমাদের যে ব্যুরোক্রেসির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশন। উনি ক্যাবিনেটের সাথে ব্যুরোক্রেসির একটা মেলবন্ধন করেন এবং এই যে ক্যাবিনেটের যে মিটিংগুলো হয়, যে ক্যাবিনেটে যেই লগুলো আলোচনা হয়, সেগুলোর বিষয়ে তার যথেষ্ট কন্ট্রিবিউশন থাকে এবং উনি এই ডিসকাশনে থাকেন এবং এই রুলস অফ বিজনেস অনুযায়ী দেখেন এগুলো ঠিক হচ্ছে কিনা। তো ক্যাবিনেট শেখ আব্দুর রশিদের ভূয়সী প্রশংসা করা হয় এবং ক্যাবিনেট তার একটা ধন্যবাদ প্রস্তাব অ্যাপ্রুভ করেন, গ্রহণ করেন। আর শেষে উনি ছিলেন 25তম ক্যাবিনেট সেক্রেটারি সৈয়দা রিজওয়ানা হাসান। আপনি জানেন পানি ব্রডকাস্ট, ইনফরমেশন এবং বন মন্ত্রী অ্যাডভাইজার। উনি ডক্টর শেখ আব্দুর রশিদের এই ধন্যবাদ প্রস্তাবটা রিড আউট করেন। সবাই ক্যাবিনেট তার দীর্ঘায়ু কামনা করেন। চিফ অ্যাডভাইজার নিজেও তার প্রতি ট্রিবিউট দেন। এই ছিল। আর শেষে আবারও আজকে ক্যাবিনেটে অলরেডি আপনাদেরকে জেনে গিয়েছেন, তারপরেও বলি যে আজকে জানানো হয় যে 17 তারিখে শপথ, 10টার দিকে শপথ হবে এমপিদের, এটা জাতীয় সংসদে, এবং 4টার দিকে জাতীয় সংসদের সাউথ প্লাজায় ক্যাবিনেট মানে ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার ক্যাবিনেট শপথ গ্রহণ করবেন। ফরেন মিনিস্টার এই মিটিংয়ে জানান যে সার্কভুক্ত দেশ যেটা 7টি দেশ আছে তাদের সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে। আজকে এই মিটিং এই সাউথ প্লাজায় কিভাবে এই প্রথম সাউথ প্লাজায় এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে, তো এই অনুষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে, এটা যাতে সুন্দর সিমলেস একটা অনুষ্ঠান পরিচালিত হয়, সেই জন্য আজকে বিএনপির 3 জনের কমিটির সাথে মিটিং আছে, তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। আর ক্যাবিনেটের শেষ বক্তব্য রাখেন চিফ অ্যাডভাইজার। আবার সবাই তার কলিগদেরকে ধন্যবাদ দেন এবং উনি বলেন যে ওনার লাস্ট রিমার্কটা ছিল যে উই আর লাকি পিপল হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। না, এটা আমি বলেছি তো, গুমের শিকার, জুলাই যোদ্ধারা, বিরোধী দল ও সরকারি দল উভয়েই আছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এনি কোশ্চেন প্লিজ। আরেকটা বিষয়, পোস্টাল ব্যালটের কথা আলোচনা হয় এবং বিশেষ করে আমাদের ডায়াসপোরা ভাই বোনরা যারা খুব ভালোভাবে পার্টিসিপেট করেছেন এবং এই যেটা মেজারটা নেওয়া হয়েছে এটার প্রশংসা করা হয় এবং অনেকে চিফ অ্যাডভাইজারকেও প্রশংসা করেছেন যে উনি এটা খুব স্ট্রিক্ট ছিলেন যে এটা ইন্ট্রোডিউস করতেই হবে এবং ক্যাবিনেট মনে করে যে কাউন্সিল অফ অ্যাডভাইজার মনে করেন যে সামনের দিনগুলোতে, সামনের ইলেকশনগুলোতে আমাদের ডায়াসপোরা ভাই বোনরা আরও বৃহৎ পরিসরে তারা রেজিস্ট্রেশন করবেন এবং দেশের উন্নয়ন, দেশের ডেমোক্রেসিতে তারা অ্যাক্টিভ রোল প্লে করবেন। জি, আমি আন্তর্জাতিক নয়, আমি টিভিএতে কাজ করি। আপনি শুরুতেই বলছিলেন যে পে স্কেল সংক্রান্ত কমিটি আছে, বৈঠক করেছে, তো সেখানে কোনো আলোচনা, সিদ্ধান্ত বা সুপারিশ? না, এটা তো প্রথম মিটিং ছিল, সেই জন্য আর পুরোটা আগে তো রিপোর্টটা নিয়ে তারা পুরো রিপোর্টটা দেখেছেন, পর্যালোচনা করেছেন। হ্যাঁ, এটা 61তম ক্যাবিনেট মিটিং ছিল, রেগুলার উইকলি ক্যাবিনেট মিটিং। এটা
আমরা এটা মনে করি না। মানুষ যে বৃহৎ পরিসরে প্রচুর মানুষ 60% মানুষ যে ভোট দিয়েছে, সেটাই তো বোঝা যাচ্ছে যে তাদের যে পলিটিক্সটা ছিল মানুষকে এক্সক্লুড করে কোনোভাবে ইলেকশন রিগিং করে ক্ষমতায় টিকে থাকা, এই ইলেকশনটা এবং একটা ফেস্টিভ মুডে হয়েছে, কোনো ভায়োলেন্স হয়নি। আমাদের নারীরা খুব বড় পরিসরে তারা ভোট দিতে পেরেছেন, আমাদের মাইনরিটি ভাই বোনরা ভালো ভোট দিতে পেরেছেন। এইটাই হচ্ছে তারা যে পলিটিক্সটা করেছে এত বছর, সেটার প্রতি এক ধরনের আমি বলবো যে তাদের অনাস্থা প্রকাশ, তাদের প্রতিবাদ। এবং এটা দেখেন, এটা কি ফেস্টিভ ছিল, এরকম ফেস্টিভ ইলেকশন আমি তো দেখিনি তেমন একটা। আমি আজহার, আমি এখন টিভি রিপোর্টার। একজন উপদেষ্টা দেশ ছেড়েছেন, এটা নিয়ে একটু আলাপ আলোচনা আছে। অনেকের প্রশ্ন যে এখানে এই সরকারটা কিভাবে ডিসলভ হবে, এটা ঠিক যে শুরু থেকেই নানান ধরনের অপপ্রচার শিকার হয়েছেন এই সরকার। তো এই বিষয়টা একটু স্পষ্ট করতে পারেন কিনা, যে ওনার আসলে এই দেশ ছাড়ার ব্যাপারটা, বা আপনারা যারা দায়িত্বে আছে বা অন্য উপদেষ্টারা, এদের কোনো আনুষ্ঠানিক। উনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি তো উপদেষ্টা ছিলেন না। আর উনি আজকে কেন উনি ছেড়েছেন, উনি ওনার ফেসবুকে যেটা ভেরিফাইড অ্যাকাউন্ট, সেখানে উনি এটা এক্সপ্লেন করেছেন। আমার এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই। আর উপদেষ্টারা যারা, তারা শপথের দিন থাকবেন, তারা জয়েন করবেন এবং শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, আসার সময় তারা ওই গাড়ি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিবে, কিন্তু আর ওইখানে আর ফ্ল্যাগ থাকবে না। তারা সবাই দেশেই আছেন, তারা দেশের গর্বিত সন্তান, দেশের সামনের ফিউচারে দেশকে আরও এগিয়ে নিতে তারা তাদের সর্বোচ্চ এফার্টস দিবেন। আমি মোহন, আমি 71 টিভিতে কাজ করি। সেটা হচ্ছে জানতে চাই যে এই শপথ অনুষ্ঠান যেটা হবে, সংসদ সদস্য যেটা পরিষদ হচ্ছে 6 মাস কাজ করবে, সেই জায়গায় আসলে শপথটা কে পড়াবে প্রথমত। আরেকটা হচ্ছে যে আমরা এতদিন দেখেছি বঙ্গভবনে আসলে মন্ত্রী পরিষদের বই শপথটা হয়, সে দক্ষিণ প্লাজায় হবে। এইটা আসলে কি রাষ্ট্রপতি পড়াবেন নাকি অন্য কেউ পড়াবে, একটু এই বিষয়টা আপনি ল অ্যাডভাইজার, উনি তো পার্লামেন্টারি অ্যাফেয়ার্সও দেখেন, উনি এটার উত্তর দিবেন। কে শপথটা পড়াবেন আমি বললাম যে আমরা হয়তোবা কালকের মধ্যে জানবেন আপনারা। এনি আদার কোশ্চেন? কই বার? হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে এইভাবে 2 দিন মন্ত্রিসভা শপথ গ্রহণের 2 দিন আগে 2 ধরনের এক হচ্ছে এইভাবে কখনো মন্ত্রী পরিষদ সচিব নিয়োগ দেওয়া হয়নি। এই সরকার সেটা 10 বছর পরে কর্মচারীকে এনে মন্ত্রী পরিষদ সচিব নিয়োগ দিয়েছেন চুক্তিভিত্তিক। আবার মন্ত্রী পরিষদ গঠনের 2 দিন আগে তার পদত্যাগ, কি কারণে সেটা তো জাতিকে জানানো উচিত। সরকারের ব্যর্থতা, কেন তিনি থাকতে চাইলেন না। আমি আবারও বলি, আমরা এই নিয়ে আজকে একটা স্টেটমেন্ট দিয়েছি, আপনারা দেখেছেন। উনি বলেছেন উনি ব্যক্তিগত কারণে উনি আসলে ওনার রেজিগনেশন করতে চাচ্ছিলেন। ইলেকশনেরও বেশ কিছুদিন আগে উনি চিফ অ্যাডভাইজারের কাছে এসে দেখা করে এটা উনি জানিয়েছিলেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইলেকশনের সময় তো ক্যাবিনেট সেক্রেটারি তো মাঠ প্রশাসনের সাথে পুরো মেলবন্ধন করেন, পুরো মাঠ প্রশাসনটা ওনার তত্ত্বাবধানে থাকে। আমরা 2টা খুব ইম্পর্টেন্ট ইলেকশন ইতিহাসের, একটা হচ্ছে ত্রয়োদশ পার্লামেন্টারি ইলেকশন আর একটা হচ্ছে গণভোট। এই 2টা ইলেকশনে যেহেতু মাঠ প্রশাসন কে একটা কোঅর্ডিনেশনের একটা ইস্যু আছে, সেই জন্য চিফ অ্যাডভাইজার তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি একটু থেকে যান। তারপরে সেই ইলেকশনটা যখন খুব সাকসেসফুলি শেষ হলো, তখন উনি উনি রেজিগনেশন টেন্ডার করেন। আমরা কি সরকারের একটু অংশ ওনাকে কমফোর্ট ফিল করছেন না, এই কারণে উনি মনে কষ্ট নিয়ে পদত্যাগ করেছেন। আপনি বাজারে কি কথা শুনলেন সেটা তো আর, আমি যেটা জানি এবং যেটা সত্য সেটাই আমি বলছি। ধন্যবাদ। শফিক ভাই, আমি হালিম সিদ্দিকী, মানব কণ্ঠে কাজ করি। হাত তুলেন ভাই, একটু দেখতেছি না। আমি হালিম সিদ্দিকী, মানব কণ্ঠে কাজ করি। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে তুষ্টতা
আমরা দেখেছি যে সরকার জানিয়েছে যে এবং সরকার প্রধান উপদেষ্টা অত্যন্ত খুশি হয়েছেন যে ভালো একটা নির্বাচন হয়েছে। কিন্তু আমরা জামাতের অধীন যে 11 দলের জোট তারা কিন্তু আজকে নির্বাচন কমিশনকে স্পেসিফিকভাবে 30টি আসনের ব্যাপারে অভিযোগ করেছেন এবং বিভিন্ন নানাবিধ বিষয়গুলি আসছে। বিশেষ করে নির্বাচনের আগের দিন বস্তাভর্তি বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ছড়াছড়ি আমরা দেখেছি। সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি কি স্পষ্ট করা হয়নি? এই দুষ্টতার পাশাপাশি যদি এই বিষয়গুলিকেও ক্লিয়ার করা হতো তাহলে ভালো হতো। এটা তো ইলেকশন কমিশনের দায়িত্ব। আপনি এই কোশ্চেনটা ইলেকশন কমিশনকে করবেন। ওনারা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কনস্টিটিউশনাল বডি। তারা এই আপনারা দেখেছেন যে এই প্রথমবারের মতো ইলেকশন কমিশনের কোনো কাজে কোনো ধরনের ন্যূনতম ইন্টারফিয়ারেন্স বা ইনফ্লুয়েন্স খাটানো হয়নি এই গভর্নমেন্টের তরফ থেকে। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি ইলেকশন কমিশনকে এই প্রশ্নটা করবেন। আমি ফরক আহমেদ আরিফ, প্রতিদিন উজ্জ্বল আসি। হ্যাঁ, তো আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপরে অনেক ধরনের প্রত্যাশা ছিল দেশের প্রত্যেকটা মানুষেরই। আসলে এই সরকারটা কতটা সফল হয়েছে আপনারা যদি মূল্যায়ন করেন বিষয়। আরেকটা হলো যে অনেকগুলো অর্ডিন্যান্স এই সরকার পাস করছে, তো আসলে এগুলো সংসদে কি পরিমাণ আসলে আইনে পরিণত হতে পারে আপনাদের যদি আমরা তো মনে করি যে প্রত্যেকটাই আইনে পরিণত হবে। আমরা জন আকাঙ্ক্ষার একটি সরকার ছিলাম। এটা একটা রেভুলেশনের ফসল এবং রেভুলেশনের আউটকাম। আমরা জনগণকে যারা রেভুলেশন করলেন তাদেরকে রিপ্রেজেন্ট করি। আমরা আশা করি আমরা যে কাজগুলো হয়েছে সেগুলো সত্যিকার অর্থে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার সমুন্নত করার জন্য, দেশের গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার জন্য, দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থা সবগুলোকে অ্যাকাউন্টেবল করার জন্য, আপনার আমার জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এই আইনগুলো করা হয়েছে। দেশের ব্যাংকিং সেক্টর, দেশের ইকোনমি ওইটাকে আরও ভাইব্রেন্ট করার জন্য এই সমস্ত লগুলো করা হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি যে এই লগুলো, এই অর্ডিন্যান্সগুলো যখন পার্লামেন্ট কনভেন্ট করবে তো এইগুলো পাস হবে। আর আপনি আর একটা বলছেন যে কতটা সফল, এক একজন তো এক এক রকম মনে করে। আমি 30 বছর জার্নালিজম করেছি, তো আমার মনে হয়েছে এবং আমি 18 মাস এই গভর্নমেন্টকে যতটা ক্লোজলি দেখেছি, আর যেই ধরনের ব্যুরোক্রেসি আমরা পেয়েছি, আর যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি, যেই ধরনের ইনস্টিটিউশন, পুরো সমস্ত ইনস্টিটিউশন ভঙ্গুর ছিল, সেই বিচারে আপনি যদি পুরো এই গভর্নমেন্টের কাজগুলো দেখেন, আপনি প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে আপনি দেখবেন। আমি বলছি না যে আপনি একটা দুটো জিনিস দেখবেন, আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন এরা 90% সফল। মাইকটা দেন না এদিকে, মাইকটা দেন এদিকে। প্রশংসাটা মাইক দিয়ে শোনা উচিত না? হ্যাঁ হ্যাঁ, মাইক দিয়ে শোনা উচিত না। প্রশংসা একটু মাইকে শুনতে হয়। বলেন। ধন্যবাদ। আমি জাগো নিউজের প্ল্যানিং এডিটর মনিরুজ্জামান উজ্জ্বল। দীর্ঘদিন আপনাদের এখানে ব্রিফিং ব্যবহার করেছি। আপনাদের প্রেস টিমকে বিশেষভাবে ধন্যবাদ। আপনারা নিয়মিত ব্রিফিং করেছেন এবং এর মাধ্যমে আমরা সংবাদ পৌঁছে দিয়েছি। সেক্ষেত্রে আমি জানতে চাই যে আপনারা মঞ্চে 3 জন আছেন, আজকে সম্ভবত লাস্ট প্রেস ব্রিফিং, যদি আমি সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, যদি সবাই আপনাদের অনুভূতি বলেন। অন্য এটা একদম লাস্টে উত্তর দিব, আপনি অন্য কোনো সিরিয়াস কোশ্চেন। জি জি মাইকটা দেন প্লিজ। আমি আচ্ছা এই উত্তরটা দিয়েই নি। আমার ইচ্ছা আমি জার্নালিজমে ফিরবো, আর ওনারা 2 জন কি করবেন ওনারাই বলেন। আগে উনি বলুন। আমার ইচ্ছা আমি জার্নালিজমে ফিরবো। আগামী 17 তারিখ শপথ গ্রহণ শেষে আমাদের দায়িত্ব শেষ হবে, তারপর আমি চাকরির জন্য ওপেন হব। আপনারা আমার জন্য দেখতে পারেন। আচ্ছা, আমি তো সাংবাদিকতা করতাম আগে ডেইলি স্টারে, আর
আমার পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা আছে দেশের বাইরে, সো আমি একটা ব্রেক নেব, তারপরে ঠিক করবো যে সাংবাদিকতা কিছুদিন করে তারপর বিদেশ যাব নাকি কি করবো আমি জানি না আর কি। এখন আমি জাস্ট ইনডিসিশনে আছি এখন। থ্যাংক ইউ। আজাদ ভাই অবশ্যই সাংবাদিকতায় ফিরবে, উনি যা বলেছেন আর কি আমাদেরকে। এখন প্লিজ আমার নাম জিলানি ভাই কে জন্য বলেন। হ্যাঁ বলেন, জি প্লিজ। থ্যাংক ইউ। এই বিষয়টা আমার মনে হয় যে এইগুলো তো মূলত সত্যিকার অর্থে এটা কোঅর্ডিনেশনের মধ্যে হয়। এটা বিএনপি বিদায়ী এবং আপকামিং সরকারের মধ্যে এক ধরনের। তো সোফার এখন পর্যন্ত আমি এটুকু জানি, এটা আপনি বাকি কোশ্চেনটা ফরেন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করতে পারেন বাকি বিষয়টা। মল্লিক বলেন। মুস্তফা মল্লিক, আমি চ্যানেলে কাজ করি। আজকে শেষ দিন, উজ্জ্বল ভাই ধন্যবাদ জানিয়েছেন, আমি একটু ধন্যবাদ। আমরা 3 দিন ধরে বলতেছি আজকে শেষ দিন, কে জানেন। তো যাই হোক, সেটা হচ্ছে যে একটা জিনিস আপনাদের খুব ভালো লেগেছে, এটা আমাদের গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে বলা, যে এখানে ব্রিফিং শেষ হওয়ার অফিসে যাওয়ার আগেই আমরা এখানে যা হয়ে যেত সেগুলো ক্লিপ আকারে এখানে পেতাম। এটা ভালো, খুব ফাস্ট ছিলেন আপনারা। যা প্রশ্নটা করে ফেলি, সেটা হচ্ছে যে হাতিয়ায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমরা জানি। এইটার প্রাথমিকভাবে কোনো খবর আপনারা জানাতে পারেন কিনা, কারণ এটা বিভিন্ন জায়গায় আলোচিত হয়েছে। আর একটা বিষয় আমরা দেখি যে একটা অভিযোগ উত্থাপন হলো, পুলিশ তদন্ত করছে, গণমাধ্যম লিখছে, সারা বাংলাদেশ ব্যস্ত থাকে, কিন্তু অভিযোগটি যদি ভুয়া হয় সেই ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে কখনোই কোনো কালেই ব্যবস্থা নেওয়া হয় না। এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রফেসর ইউনূস সাহেব তো আসলে কোনো সংবাদ সম্মেলনে আসেন নাই, এই জন্য আমরা তার কাছে কোনো প্রশ্ন করতে পারি নাই, আপনাদের মাধ্যমেই আমরা যতটুকু জানার জানি। তিনি কি আসলে এরপরে কি করবেন? আগে যেভাবে ছিলেন তার কাজ নিয়ে সেভাবেই থাকবেন, নাকি একেবারেই অবসরে চলে যাবেন ফখরুদ্দিন আহমেদের মতো? ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি যে আমি আপনাকে বলি, উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়েছেন। তো উনি আগের যে কাজগুলো উনি করতেন সেগুলোই তো থাকবে। উনি সোশ্যাল বিজনেসের উপরে কথা বলেন, সোশ্যাল বিজনেস পুরো পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য উনি এইটা নিয়ে সারা বিশ্বেই কথা বলেন। উনি মাইক্রো ক্রেডিটের বলেন, তারপরে হচ্ছে তার 3.0 ভিশনের বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলেন। এবং পুরো ওনার লাইফটা ডেডিকেটেড ছিল হচ্ছে পোভার্টিকে কিভাবে ইরাডিকেট করা যায়, সেই কাজটা উনি এখন পর্যন্ত করছেন, আগামী দিনগুলোতে উনি করবেন। এছাড়া ওনার এনভায়রনমেন্ট একটা বড় ইস্যু, সেই বিষয়ে যাতে নেট জিরো কার্বন এমিশন আমরা যেতে পারি, কেন পৃথিবীকে তো বাঁচাতে হবে। আরেকটা হচ্ছে যে গ্লোবালি আমরা দেখছি যে 2-3টা লোকের কাছে পুরো ওয়েলথটা অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে, তো সেটা নিয়েও উনি কথা বলছেন, গ্লোবালি অনেক কথা বলেছেন। এই নেট ওয়েলথ অ্যাকুমুলেশনটাও যাতে জিরো হয়, সেগুলো ওনার যে 3.0, আরেকটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, সেগুলো নিয়েও কথা বলবেন। এটা ওনার মেসেজ খুবই সিম্পল কিন্তু খুবই প্রোফাউন্ড। আরেকটা কি যেন বললেন, হাতিয়ার বিষয় তো আপনি দেখেছেন যে একটা হয়েছে। বাকি আমরা যদি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ওইখানে যে সরজমিনে যে আপনারা রিপোর্ট করেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের ইনভেস্টিগেশন আমাদেরকে অনেক ক্ষেত্রে সরকারকে বা জনগণকে আরও জানাতে আরও বেটার ইনফর্ম করে। অনেক ক্ষেত্রে হয় যে আমরা রিমোট যে কোনো জায়গায়, আমি নিজে জার্নালিস্ট হিসেবে দেখেছি যে আমরা রিমোট একটা জায়গার থেকে আমরা যখন কথা বলি অনেক দূরে, তখন এই পুরো কথাটা সরাসরি ওই জায়গাটা না গেলে
এই পুরো কি ঘটনাটা ঘটেছে এটা জানা যায় না, মানে তখন অনেক সময় বিভিন্ন পক্ষের কথা শুনতে হয়। তো এটা আমি সবাইকে ইনভাইট করব, আপনারা কি হয়েছিল পুরোপুরি এই জিনিসটা যাতে আপনারা সরজমিনে যে এটা রিপোর্ট করতে আমি আরো আপনাদেরকে এনকারেজ করছি। শফিক ভাই, আমি সালমান শাহ বলছিলাম দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে। আপনি প্রধান উপদেষ্টার কথা যেটি বললেন, তিনি কি তার 303 এই টিভিটা কি দেশে থেকে পরিচালনা করবেন না দেশের বাইরে চলে যাবেন? উনি কিন্তু এটা থিওরি না, এটা একটা ওনার একটা ভিশন, এটা একটা ভিশন। দেশে থাকবেন না দেশের বাইরে চলে যাবেন? আর একটা প্রশ্ন হচ্ছে, যেমনটি আমরা জানি যে তার আমন্ত্রণে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী দেশে এসেছেন এবং বিডার দায়িত্ব নিয়েছিলেন, পরবর্তীতে তিনি কি দেশেই থাকবেন না অন্য কোনো কাজের সাথে সম্পৃক্ত হবেন এবং দেশের বাইরে চলে যাবেন? আমরা আসলে অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত এই কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তার গ্রামীণ ব্যাংকে উনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তার নামে অপপ্রচার করা হয়েছে, তাকে শেষে এসে প্রায় 200টা কেস দেওয়া হয়েছে, তখন কি উনি বিদেশে গিয়েছেন? উনি 6 তলা, আপনি তো জান নাই, আমি গিয়েছি 6 তলায় ওনাকে পায়ে হেঁটে, ওই এটা যে স্টিপ একটা সিঁড়ি, আমি ওইখানে উঠেছি, এবং ওনার যিনি লং টাইম কলিগ এই যে মোহাম্মদ শাহজাহান সাহেব, উনি একদম অসুস্থ ক্যান্সারের পেশেন্ট, তাকে চেয়ারে করে নিয়ে উপরে উঠানো হয়েছে। তো এই তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী, খুবই প্রাউড বাংলাদেশী। যারা এগুলো প্রশ্ন করেন, প্রশ্ন করার আগে একটু ভেবে দেখেন আপনি কি প্রশ্নটা করছেন। আর আশিক চৌধুরীর বিষয়ে আপনি আশিক চৌধুরীকে আপনি কোশ্চেন করতে পারেন। জি শহীদ ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম পার্থ রহমান, আমি কাজ করি বৈশাখী টেলিভিশনে। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে অন্তর্বর্তী সরকার 90% বা 90% সফল। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আপনার পার্সোনাল অপিনিয়ন, আমি একটু আপনার পার্সোনাল অপিনিয়নটাই জানতে চাই যে এই 90% মধ্যে মোটা দাগে সফলতাগুলো কি, আর যে 10% ব্যর্থতা আছে এই 10% ব্যর্থতার মধ্যে মোটা দাগে ব্যর্থতাগুলো কি, একটু যদি আপনি মূল্যায়ন করেন। আমার মনে হয় যে আমাদের মূল যেটা সাফল্য সেটা হচ্ছে যে একটা ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করা, দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আনা। আপনি জানেন কি বাংলাদেশ অগাস্ট 5-এ একটা যুদ্ধোত্তর পরিস্থিতির মধ্যে ছিল, দেশে একটা অরাজক, একটা বাংলাদেশ খুব ইজিলি একটা ক্যাওসে ডিসেন্ড করতে পারত, সেগুলোকে প্রতিহত করা হয়েছে। দেশে আওয়ামী লীগের লিডাররাই বলে গেছেন যে তারা যদি ভায়োলেন্টলি আউস্টেড হন তাহলে দেশে 4-5 লক্ষ লোক খুন হবেন। আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস কীভাবে দেশে স্ট্যাবিলিটি এনেছেন। উনার যেটা কোর 3টা যেটা কাজ ছিল, যেটা উনি বারবার বলেছেন, একটা হচ্ছে যে রিফর্ম করা, রিফর্মের প্রত্যেকটা এই যে দেখেন এই যে রিফর্মের যেটা মেন যে কাজটা সেটা গণভোটে পাশ হয়েছে। এছাড়া প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের স্ব জায়গায় রিফর্ম করেছে। 1 সপ্তাহের মধ্যে, আপনারা ভুলে গেছেন, 1 সপ্তাহের মধ্যে যে পাওয়ার সেক্টরে যেটা একটা ভয়ানক একটা ল ছিল স্পেশাল, হ্যাঁ, এই যে যার ফলে আপনি গভর্নমেন্ট বিনা সলিসিটেশনে ইয়েতে যার কাছ থেকে ইচ্ছা করে আপনি আপনার পছন্দের কোম্পানিকে আপনি পাওয়ার একটা প্রজেক্ট দিয়ে দিতেন এবং ইচ্ছা করে আপনি এটা বেশি রেটে দিতে পারতেন। এর ফলে দেখেন ওইটার সমস্যা এখনো আমরা টানছি। দেশের থেকে এই একটা লকে সামনে রেখে 1 লক্ষ কোটি টাকার উপরে চুরি হয়েছে। এই একটা ল আপনাকে কিভাবে লিগালি আপনাকে, ওরা দেখাচ্ছে যে আমরা দ্রুত কাজটা করছি, কিন্তু দ্রুত কাজটা করতে যেটা হয়েছে দেশে ক্রনিক ক্যাপিটালিজম তৈরি হয়েছে। ওইটা 1 সপ্তাহের মধ্যে ওই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে। এনার্জি সেক্টরে আপনি যান, এমন কোনো কাজ নাই করা হয়নি। আপনি এই যে আমরা আজকেও বলা হচ্ছিল যে আমাদের ইকোনমি স্ট্যাগন্যান্ট হয়েছে, আমাদের রেভিনিউ কমে যাচ্ছিল, রেভিনিউ গ্রোথটা আশাতীত ছিল না। এই বছর আপনি আজকে এনবিআরকে জিজ্ঞেস করতে পারেন রেভিনিউ গ্রোথ কীরকম। আপনি আমাদের ফরেন রিজার্ভ যেটা, সেটা IMF-এর হিসাবে 16, 17, 15 এই সমস্ত এত বিলিয়ন ডলার হয়ে গেছিল, আর আজকে সেটা দাঁড়িয়েছে 29, এবং এটা যদি আপনি
আর একটা লেভেল নেন তাহলে এটাকে বলবে যে 34 বিলিয়ন ডলার। আপনার টাকা হাসিনার আমলে শেষের দিকে টাকার দাম কমতে কমতে 127 টাকা এসে পড়েছিল ডলারের এগেনস্টে, এটাকে স্ট্যাবল করে আপনার 123-24 টাকা আছে। আপনি চিন্তা করেন, আপনি যদি 1 লাখ টাকা বেতন পান, আপনার যদি সেই ডলারের এগেনস্টে আপনার ডলারের দাম যদি 250 টাকা হয়ে যায়, তখন আপনার বেতন তখন 50,000 হয়ে যায়। এই অবস্থা আপনি পাকিস্তান এটা হয়েছে, অনেক দেশে হয়েছে। তো এই জায়গাটা স্লাইডটা ঠেকানো গিয়েছে। দেশে এখন সর্বোচ্চ খাদ্য মজুদ আছে। দেশের এখন মানে যা এই ফরেন যে রিজার্ভ তা দিয়ে আপনি প্রায় 6 মাসের ইম্পোর্ট কস্ট আমরা করতে পারি। 2টা মেজর এগ্রিমেন্ট হয়েছে, একটা হচ্ছে ইউএস এর সাথে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট, যার কারণে আমাদের গার্মেন্টসের জন্য অবারিত দুয়ার খুলে যাবে। আর একটা হচ্ছে ইপিএ, জাপানের সাথে এটা করা হয়েছে। এটার ফলে জাপান ওয়ার্ল্ডে যে 4th লার্জেস্ট ইকোনমি, সেখানে আমাদের পণ্য একদম সারা জীবনের জন্য আপনি বিশেষ করে গার্মেন্টস, আমাদের মেন পণ্য তো গার্মেন্টস, সেটা ডিউটি ফ্রি এক্সেস পাবে। এর ফলে জাপানকে সামনে রেখে বা ইউএসকে সামনে রেখে অনেক বিদেশি ইনভেস্টর এসে এখানে ইনভেস্টমেন্ট করবেন। ফরেন পলিসি, আমি বারবার বলছি, ফরেন পলিসি আমরা ওয়ার্ল্ডের সম্মুখে আমরা আমাদের প্রাউডলি আমাদের অ্যারাইভালটা আমরা জানিয়েছি যে আমরা একটা প্রাউড নেশন এবং একটা বড় একটা কান্ট্রি। আমরা হয়তোবা ল্যান্ডে হয়তোবা ছোট কান্ট্রি, কিন্তু ইন টার্মস অফ পপুলেশন আমরা পৃথিবীর 8ম বৃহৎ কান্ট্রি। এবং আগে যেই ফরেন পলিসিটা বর্গা দেওয়া ছিল একটা দেশের কাছে, সেই জায়গাতে সরিয়ে এটা একটাকে এই ফরেন পলিসির রেসপেক্ট ফিরিয়ে আনা হয়েছে। আমি কালচারাল রেনেসাঁ হয়েছে, আপনি দেখেছেন বাংলাদেশে। আমি প্রত্যেকটা, এবং এই পুরো 18 মাসে একটা গুম হয়েছে। আগে যে নাটক করে মানুষকে মারা হতো, সেগুলো একটা দেখেছেন? স্টেজ ক্রস ফায়ারের নাম শুনেছেন? একটা ঘটনা ঘটেছে। আর আপনারা তো ফ্রিডম অফ স্পিচ যদি বলি, আপনারা যা ইচ্ছা লিখতে পেরেছেন, যে কোনো কোশ্চেন করতে পেরেছেন, যে ধরনের আপনার মানে শব্দ ইউজ করতে পেরেছেন, কেউ গুম হয়নি, কেউ এটার জন্য প্রসিকিউটেড হয়নি। আমি এইভাবে আপনাকে, আমি এটা নিয়ে বোধহয় একটা থিসিস পেপার লিখতে পারবো। থ্যাংক ইউ। নো মোর কোশ্চেন। বাজারের দামটা বলুন তো, বাজার রমজানে ভালো ম্যানেজমেন্ট, বাজারের দাম, প্রবাসীদের জন্য কাজ। না, আমরা ভালোই আছি। গত দিনগুলোতেও যেমন ছিলাম এমনই আছি, সামনেও এমন থাকবো। আমরা 3 জনও গর্বিত বাংলাদেশি। হ্যাঁ, যদিও আমাকে কেউ বলছে যে আজকে মালয়েশিয়া গিয়েছি, কালকে ইয়েতে। তো আজকে আমি একটু আগে ফেসবুকে ছবি খুঁজতেছিলাম যে আমি দিব, যে একটু আগে রোমের থেকে ঘুরে আসলাম। থ্যাংক ইউ ভাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।